আমার আপন মাই কিন্তু আমার নিজের আপন শাশুড়ি মা। আজকে সেই গল্পটাই শেয়ার করব আপনাদের সাথে। আর আমার মায়ের আমার শাশুড়ি হয়ে ওঠার গল্পটা কোনোদিনও কিন্তু সহজ ছিল না, বেশ কঠিন ছিল এই লড়াইটা। এখনও সে রাতের কথা মনে হলে আমার কিন্তু শরীরের প্রত্যেকটি পশম দাঁড়িয়ে যায়, এতটা ভয় লাগে। সেদিন রাতটা ছিল বড্ড ভয়ঙ্কর। মুষলধারে একটানা বৃষ্টি, কিছুক্ষণ পরপর বিদ্যুৎ চমকানো আর আকাশের গর্জন। এমন একটা সময় একজন মহিলা তার 9 বৎসরের মেয়েকে নিয়ে চলছে আর চলছে দিগন্তের পর দিগন্ত। চারপাশ থেকে কুকুরের শব্দ কিংবা শিয়ালের ডাক। এমন নির্ঝুম রাত, প্রকৃতিও যেন সেদিন একদমই তার তাণ্ডব কিন্তু একদমই থামাচ্ছিল না। আর এমনই একটি দুর্যোগের রাতে যখন একজন মহিলা তার মেয়েকে নিয়ে দিগন্তের পর দিগন্ত ছুটতে থাকে, সেই ভয়ঙ্কর মুহূর্তটা ঠিক কেমন হতে পারে। আমাদের জীবনে কিছু কঠিন বাস্তবতা আছে, কিছু কঠিন সমস্যা হয় যেগুলো আমরা কখনোই ভুলতে পারি না, কিংবা সময়ের সাথে সাথে যেগুলো আমাদের মনে সবসময় কড়া নাড়ে। সদ্য আমার বাবা মারা গিয়েছিল। বাবার মৃত্যুর পর আমি এবং মা বড্ড একা হয়ে যাই। একজন বিধবা নারীর দিকে আমাদের সমাজের কিছু লোক থাকে যাদের কুনজর সবসময় থাকে। যখন কোনো মহিলার স্বামী মারা যায় তখন আমরা সবসময় চেষ্টা করি ওই মহিলার দিকে আমাদের কুনজরের হাতটা যেন আরও দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দিতে। তো আমার মায়েরও কিন্তু তার থেকে ব্যতিক্রম কিছু হয়নি। আমার বাবার মৃত্যুর পর থেকেই শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচার, চারপাশ থেকে কিছু নোংরা লোকজনের কুনজরের শিকার, সব কিছু মিলিয়ে জীবনটা যেন বড্ড অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তারপর একদিন এক কুচক্রের হাত থেকে আমাকে এবং মাকে দুজনকেই বাঁচানোর জন্য মা সিদ্ধান্ত নেয় রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ার। তো আমরা খুব কঠিন পরিস্থিতিতে আমি এবং মা রাতের অন্ধকারে বাবার বাড়ি থেকে পালিয়ে নানার বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছিলাম, কারণ আমাদের আর যাওয়ার কোনো জায়গা ছিল না। আমার নানা নানি কিন্তু ইতিমধ্যে মারা গিয়েছিলেন। বাবার মৃত্যুর আগেই ছিলেন শুধু একমাত্র মামা। মামা সংসারে মামা যদিও ভালো ছিলেন, মামি কিন্তু তেমন ভালো মানুষ ছিলেন না। তো রাতের অন্ধকারে আমরা সেই নোংরা লোকজনের হাত থেকে বাঁচার জন্য এই বৃষ্টির এই মুহূর্তে এত ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা কিন্তু ছুটে চলছিলাম মামার বাড়ির উদ্দেশ্য। তারপর এক সময় মামার বাড়ি এসে পৌঁছাই, কিন্তু মামি বিষয়টা কোনোভাবে ভালোভাবে নেয় না। তো যাই হোক, কিছুই করার নাই, যেহেতু আমাদের আর কোনো আত্মীয় স্বজন ছিলেন না কিংবা আমাদের মাথার উপর কোনো আশ্রয় ছিল না। সেই ক্ষেত্রে আমি এবং মা দুজনেই শত যন্ত্রণা সহ্য করেও মামার বাড়িতে কিন্তু পড়ে থাকি। আর এমতো অবস্থায় এক সময় মামা সিদ্ধান্ত নেয় মাকে বিয়ে দেওয়ার। তো মা কিন্তু প্রথম অবস্থায় বিয়েতে একদমই মত দিচ্ছিলেন না, কারণ মা চেয়েছিলেন মা শুধুমাত্র আমাকে নিয়ে থাকার জন্য। কিন্তু ওই যে বিধাতার লিখন না হয় খণ্ডন, পরবর্তীতে মামা কিন্তু মাকে বিয়ে দিয়ে দেন। তো বিয়ে দেওয়ার পর আমার যিনি মানে মায়ের বর্তমান স্বামী, যিনি আমার শ্বশুর মশাই বর্তমান, তিনি কিন্তু ভীষণ ভালো মানুষ ছিলেন। তো মায়ের বিয়ের পর আমাকে কিন্তু সে বাড়িতে নিয়ে যাওয়া হয় নাই, কারণ পারিবারিক সামাজিক বিভিন্ন চাপে তখন কিন্তু আমাকে ওই বাড়িতে না নিলেও আমি আমার মামির কাছে বড় হই। যদিও মামার বাড়িতে বড় হওয়ার কষ্টটা অনেক বেশি কঠিন ছিল। মা সবসময় চেষ্টা করতেন সংসারের খরচ থেকে টাকা বাঁচিয়ে আমার খরচ চালানোর জন্য। তো মা আমার জন্য অনেক লড়াই, অনেক কষ্ট করেছেন, কিন্তু আমাকে অনার্স কমপ্লিট করিয়েছিলেন। তো মামার বাড়িতে সব কাজকর্ম সব কিছু করে তার পাশাপাশি কিন্তু আমাকে পড়াশোনাটা করতে হতো। কখনো মামির রাগ মুখ দেখে, কখনো বা অনেক রকম সমস্যার সম্মুখীন হয়ে কিন্তু করতে হতো। তা আমার মা যে পরিবারে বিয়ে হয়, মানে আমার শ্বশুর মশাই, ওনারও কিন্তু আগের বিবাহিত ছিলেন। তো আমার প্রথম শাশুড়ি, মানে আমার আপন শাশুড়ি যিনি ছিলেন, উনি কিন্তু মারা যান। ওই ঘরে কিন্তু ওনার একটা ছেলে থাকেন। তো ওই ছেলেও কিন্তু পড়াশোনা করে ও কিন্তু ভালো একটা চাকরি পায়। পরবর্তী সময়ে কিন্তু আমার যখন আমিও বড় হই এবং
ওই আমার বর্তমান হাজব্যান্ড উনিও বড় হন, তখন কিন্তু আমার শ্বশুরমশাই সিদ্ধান্ত নেন যে আমাকে যখন আমার মায়ের বিয়ের পর আমাকে ও বাড়িতে উনি নিতে পারেন নাই, তাতে কি হয়েছে, কিন্তু আমি তো এখন বড় হয়েছি, এখন কিন্তু উনি আমাকে ওনার ছেলের বউ করেই নেবেন। যেহেতু আমাদের মধ্যে রক্তের কোনো সম্পর্ক ছিল না, আমার বাবা আলাদা ছিলেন, ওর মা আলাদা ছিলেন, এবং আমাদের মা বাবার মধ্যে কোনো রকমই কোনো রক্তের কোনো সম্পর্ক ছিল না আমাদের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু এই বিয়েতে কোনো অমতের কোনো প্রশ্ন ছিল না। যদিও আমার শ্বশুরবাড়ির লোকজনের ঘোর আপত্তি ছিল যে আমাকে ও বাড়ির বউ করে নেওয়া, কিন্তু আমার শ্বশুর মশাই কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আমাকে ও বাড়ির বউ করে নিয়েছিলেন। তো আজকে আমরা মা মেয়ে কিন্তু একই সংসারেরই বউ, আমার মাই কিন্তু আজকে আমার শাশুড়ি মা। তো আমাদের এই সংসার জীবনটা কিন্তু এত সুন্দর বা এতটাই যে মানে বলা মাত্রই পাওয়া হয়ে গিয়েছে, কখনোই কিন্তু সেটা ছিল না। যেমন মামার বাড়িতে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি, মাও কিন্তু তার শ্বশুর বাড়িতে অনেক যন্ত্রণা সয়েছেন, যেমন আমার জন্য, যে আমার সাথে দেখা করতে আসার জন্য, যদিও আমার শ্বশুর মশাই কখনো নিষেধ করতেন না, কিন্তু তার শ্বশুর বাড়ির লোকজনের ঘোর আপত্তি থাকা সত্ত্বেও দেখা গেছে সব সময় আমার খরচ চালানো, আমার সাথে দেখা করা কিংবা আমাকে ওখানে নেওয়া, সব কিছু নিয়ে অজস্র সমস্যার সম্মুখীন হতে হতো। আমাদের সমাজ ব্যবস্থাটাই কিন্তু এমন, কখনোই নারীদেরকে সম্মান করতে আমরা আসলে এগিয়ে আসি না, অসম্মান করতে এগিয়ে আসি। আমরা ভাবি না যে একটা বিবাহিত মেয়ে যখন তার সন্তানকে রেখে অন্য পরিবারে যায়, তখন তার মনের উপর দিয়ে কতটা ঝড় বয়ে যায়। প্রত্যেকের সন্তান প্রত্যেকের কাছে অত্যাধিক দামি। তো সমাজের কিছু বাস্তবতাই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আসলে আমাদের উচিত, আমরা যখন একজন বিবাহিত মহিলাকে বিয়ে করাবো আমাদের পরিবারের কাউকে, তখন কিন্তু তার যদি কোনো সন্তান থাকে, আমাদের উচিত তাকেও গ্রহণ করা, কখনোই কারো সন্তানকে অবহেলা করা উচিত নয়। কিন্তু আমাদের সমাজে এমন বহু ঘটনাই আছে, আমরা কিন্তু বিবাহিত মেয়েকে আমাদের পরিবারের বউ করতে এমনিও চাই না, খুব বেশি আমরা অস্বীকার করি, কোনোভাবে যদি করেও থাকি, কিন্তু তার যে সন্তান থাকে তাকে কিন্তু আমরা গ্রহণ করতে চাই না। কিন্তু আমরা এটা বুঝি না যে মা এবং সন্তান দুজনকে আলাদা করাটা কোনোভাবেই উচিত না। তো আমরা মা মেয়ে আলাদা থাকলেও অনেকটা বৎসর, কিন্তু আমার শ্বশুরমশাইয়ের জন্য আবার আমরা একসাথে থাকতে পেরেছি। এইরকমই কিন্তু বাস্তব অনেক ঘটনা আছে আমাদের এই বাংলাদেশে নয়, শুধু বিভিন্ন জায়গাতেই। তো আমি গল্প আকারে হয়তো আমার ভিডিওতে এগুলো তুলে ধরার চেষ্টা করছি, কিন্তু বাস্তব দিক থেকে এরকম বহু ঘটনাই ঘটে। তবে আমাদের উচিত একজন মায়ের সাথে তার সন্তানকেও সমমর্যাদা দিয়েই গ্রহণ করা। কারণ আমি যদি একজন মহিলাকে বিয়ে করতে পারি, বিবাহিত মহিলাকে, তাহলে তার সন্তানকে আমি কেন গ্রহণ করতে পারবো না? কিন্তু দেখেন, আমাদের সমাজে একজন পুরুষ যদি দুটো নয় চারটে বিয়েও করে, তার কিন্তু আগে যে সন্তান থাকে, একজন মহিলা এসে কিন্তু তাদেরকে গ্রহণ করতে হয়, তাদের সাথেই কিন্তু তাকে মানিয়ে গুছিয়ে সংসারটা করতে হয়। কিন্তু একজন মহিলার বেলায় এই পুরুষ সমাজ সেটা কিন্তু মানে না, কিংবা শ্বশুরবাড়ির লোকজন একদম মানতে চায় না যে আমরা একজন মহিলাকে, বিবাহিত মহিলাকে বিয়ে করব, করিয়ে আনবো, কিন্তু তার সন্তানকে কেন আমরা গ্রহণ করব? তো এই নীতিবোধগুলো আমাদের পরিবর্তন করা উচিত, আমাদের সমাজকে পরিবর্তন করা উচিত, আমাদের মন মানসিকতাকে পরিবর্তন করা উচিত। আর সন্তানের দিকে সন্তানের মতোই আসলে আমাদের ব্যবহার করা উচিত। কখনোই একটা সন্তানকে আসলে কখনোই আমরা অন্য কারো সন্তান হিসেবে না ভেবে, আমরা যদি মনে করি যে সন্তান মানে সবার জন্যই সন্তান, তাহলে আমার মনে হয় পৃথিবীটা অনেক বেশি সুন্দর হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো গল্প করতে করতে আপনাদের সম্বোধন করা একদমই হয়নি, তো সেটুকুই করলাম। আমার এই গল্পের কোনো অংশ যদি একটুখানিও আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিতে ভুলে যাবেন না। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। তো রান্না বান্না শেষ করে এখন কিন্তু আমি ইফতারের আয়োজনে চলে এলাম। তো আজকে আমি গরু মাংস আর যে বুটের ডাল সেটা রান্না করেছি, তারপর পাড়ার জন্য চিকেন রান্না করেছি, আর এখানে আমি ইফতারের আয়োজন করছি। তো এখানে ইফতারের মতো আজকে খুব বেশি কিছু করব না, কারণ রমজান আসার পর থেকে খাওয়ার প্রতি একদমই আসলে কেন জানি না আকৃষ্টতা আসে না, মনে হয় না খেয়ে থাকলেই যেন ভালো থাকি। রমজান যত আসলে চলে যাচ্ছে, খাওয়ার প্রতি আকর্ষণ ততই কমে যাচ্ছে। তো সেই দিক থেকে আজকে খুব বেশি কিছু করব না, খুব সিম্পলভাবে আজকের ইফতারটা করব।
তো এখানে ইফতারও রেডি করে নিলাম এবং আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।